আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাকিয়া জান্নাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পক্ষে শক্তিশালী অবস্থান নিল মিশর সহ মধ্যপ্রাচ্যের 21 দেশ। ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দুঃসংবাদ। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, সাদ, কোমরস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। খোলা চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। আরও বলা হয়েছে যে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে। গত 13 জুন ভোর 4:30টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশে প্রায় 300 মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 1000 জন। সংঘাত শুরুর 4 দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এতগুলো মুসলিম দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে, আর তুরস্ক শুরু থেকেই এই নীতির পক্ষেই রয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও সংঘর্ষ নিরসনে তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজন হলে তুরস্ক এই সংকটে মধ্যস্থতা বা অন্য যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত। এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালালেও এর পেছনে রয়েছে আরও গভীর উদ্দেশ্য। তার মতে, প্রতিটি দমন, পীড়ন, রক্তপাত ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েল নিজ অস্তিত্ব ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গাজা ধ্বংসকারী ও পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা ইসরায়েল হয়তো একসময় তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এমন প্রতিরক্ষা সক্ষমতা থাকবে যা দেখে কেউ আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাবে না। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে। কলিন ক্লার্ক আরও বলেন, এই পরিস্থিতির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান কূটনৈতিক আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে এই বিষয়ে আমি সন্দেহ পোষণ করছি। তিনি বলেন, এখনও এ যুদ্ধের ক্ষয়ক্ষতির পুরো হিসাব দেওয়ার সময় আসেনি। তবে প্রতীকীভাবে উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইরান কিছুদিন আগেই হাইফার ইসরায়েলি জ্বালানি স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইসরায়েল যেহেতু এখন আকাশপথে আধিপত্য রাখছে, তারা সহজেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে হামলা চালাতে পারছে। তিনি জানান, এ সংঘাত প্রচণ্ড ভয়ঙ্কর। 7 অক্টোবর 2023 সালের পর থেকে সবাই এ ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিল,
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই এখন আবার ঘটছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে উটচাটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্ব শর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশ ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দুঃসংবাদ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব নাগরিক ইসরায়েলে বসবাস করছেন তাদেরকে আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন এমন অবস্থায় নেই যে এখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা ইসরায়েল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যেতে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে। সেই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত তারা যেন বম্ব শেল্টার কেন্দ্রগুলো থেকে বাইরে না বের হন, বলা হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে। ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, অভিযোগ তুলে গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন দেশটির সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রথম সারির বেশ কয়েকজন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। এদিকে ইসরায়েলের অতর্কিত এই হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। দুই দেশের সংঘাত এখন অব্যাহত আছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলের হামলায় গত 4 দিনে ইরানে নিহত হয়েছেন কমপক্ষে 244 জন। অন্যদিকে ইরানের হামলায় গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন 24 জন এবং আহত হয়েছেন 592 জন। আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত 13 জুন সংঘাত শুরুর পর থেকে নিজেদের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ সব বিমানবন্দর বন্ধ রেখেছে ইসরায়েল। কোনো বাণিজ্যিক এমনকি চার্টার্ড ফ্লাইটও উড্ডয়ন অবতরণ করতে দেওয়া হচ্ছে না। এবার অন্যান্য খবর। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর জোরে সোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই দলটি। এজন্য রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ ও নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিকে ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। অন্যদিকে বড় দল বিএনপি ভোটের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে। মিত্রদের সঙ্গে নির্বাচনী জোট এবং সমঝোতা করার সম্ভাবনা বেশি বিএনপির। আবার জামায়াত ও ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গঠনের চেষ্টা করছে। তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ 5টি ইসলামী দল অনেকটা সমঝোতার পথে। আবার এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স। মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য না হলে এনসিপি সহ ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে হতে পারে সমঝোতা। বাম ঘরানার রাজনৈতিক দলের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে।
আবার বিএনপির জোটে এনসিপিকেও দেখা যেতে পারে। জোট বা সমঝোতা নিয়ে পর্দার আড়ালে দলগুলোর নানা তৎপরতা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সবকিছু দৃশ্যমান হবে। এদিকে আগামী নির্বাচনের পর বিরোধী দল কে হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। তবে বিরোধী দল হওয়া নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে বলে ধারণা হচ্ছে। বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন জামায়াত ইসলামী এককভাবে বা বিএনপির বাইরে কোনো জোট গঠন করলেও ভোটের মাঠে সেভাবে সুবিধা নাও করতে পারে। সেক্ষেত্রে জামায়াত অধ্যুষিত কয়েকটি এলাকাও তাদের প্রার্থীদের জয়ী হতে বেগ পোহাতেও হতে পারে। কারণ কিছু আসনে জামায়াতের ভোট বেশি থাকলেও সেখানে যদি বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগ পন্থী কেউ স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে ভোট 3 ভাগে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে জামায়াতের প্রার্থী জয়ী হওয়া কঠিন হবে। তারা মনে করেন আওয়ামী লীগ যতই ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হোক না কেন, আমাদের দেশে ভোটের রাজনীতি বড়ই বিচিত্র ও কঠিন। মানুষ ভোটের সময় অনেক কিছু মনে রাখে না। পর্যবেক্ষকরা আরও মনে করেন দেশের বিগত নির্বাচনে ভোটের ইতিহাস দেখলে দোদুল্যমান ভোটারদের বেশিরভাগ ভোট পড়েছে ধানের শীষ ও নৌকা প্রতীকে। যেহেতু আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, তাই ধারণা করা হচ্ছে এসব ভোট ধানের শীষে যাবে, অথবা আওয়ামী লীগ পন্থী কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সে পাবে। এখানে ইসলামপন্থী দলগুলোর বাক্সে দোদুল্যমান ভোট ততটা যাওয়ার রেকর্ড নেই, কারণ তাদের ভোট অনেকটা ফিক্সড। সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দল নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষ সারাক্ষণ রাজনৈতিক চর্চার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। এসব বিবেচনায় তফসিল পরবর্তী পরিস্থিতি অনুমান করলে এটি প্রতীয়মান হবে যে ওই সময় সমাজে আওয়ামী ঘরানার ইমেজ সম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে। বাস্তবে এরাই হবে আওয়ামী লীগের প্রার্থী। এর ফলে কিছু এলাকায় ভোট রাজনীতির সমীকরণ পাল্টে যেতে পারে। আর ভোট যেহেতু অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে, সেহেতু কম ভোটের ব্যবধানে নাটকীয় জয় পরাজয় ঘটতে পারে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ মনে করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধনও স্থগিত। ভোটে অংশ নিতে হলে স্বতন্ত্র অথবা অন্য কোনো দলের প্রতীকেই তো নিতে হবে। তবে আপাত দৃষ্টিতে এখন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি 3 দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আবার এর মধ্যে 2 দল একসঙ্গে ফ্রন্ট করতে পারে। আর তারেক রহমান তো আগেই বলেছেন জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বেলা 11টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছেন। এনসিপির 3 সদস্যের প্রতিনিধিও রয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না এ বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেন। প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। সেক্ষেত্রে আপনারা যে সহযোগিতা দেখাচ্ছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতৃত্ববৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তিনি বলেন, আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয় মতে আসতে পারি।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন, সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারবো না, কিন্তু তারপরেও আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয় শেষ করতে পারবো এমন নিশ্চয়তা নেই। আলী রিয়াজ এই বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে ছোট ছোট ভুল থেকেই আমরা বড় ভুলের দিকে যাই। সেই সব ভুল থেকে মুক্ত থাকবার জন্য চোখ কান খোলা রাখতে হবে। এই যে চোখ কান খোলা রাখা, এর মোটা দাগে অর্থ হচ্ছে সচেতন থাকা। আমি আমার চারপাশে কি ঘটছে তা যদি খোঁজ খবর না রাখি, আমার সংসারে অথবা পরিবারে অথবা চাকরি ক্ষেত্রে অথবা আমার প্রতিবেশীদের মধ্যে কি কি ঘটনা ঘটছে, কি কি হতে পারে সামনে, সেই বিষয়ে তথ্য জানা, ধারণা রাখা এবং একটি দূরদর্শী চিন্তা করা অবশ্যই প্রয়োজন। এই কাজগুলো মানে চোখ কান খোলা রাখার ব্যাপারটি যদি আমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি অনেক বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরান ইসরায়েলের ভয়াবহ লড়াইয়ের মধ্যে G7 সম্মেলন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে ওই সম্মেলনের সফর সংক্ষিপ্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প পরে এই বিষয়টি অস্বীকার করেছেন। বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির লক্ষ্যে সম্মেলন ত্যাগ করেননি তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এক মন্তব্যের পর নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা বলেছেন ট্রাম্প। ম্যাক্রন বলেছেন, ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে G7 সম্মেলন সফর সংক্ষিপ্ত করেছেন ট্রাম্প। তবে ম্যাক্রনের এই মন্তব্য নাকচ করে দিয়েছেন তিনি। এক পোস্টে ট্রাম্প বলেছেন, ম্যাক্রন ভুল বলেছেন যে আমি কানাডায় G7 শীর্ষ সম্মেলন ত্যাগ করেছি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভুল, তার কোনো ধারণাই নেই কেন আমি ওয়াশিংটন ফিরে যাচ্ছি। তবে আমি কোনো যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য যাচ্ছি না। এখানে এর চেয়েও বড় কিছু আছে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সোমবার সাংবাদিকদের ম্যাক্রন বলেন, ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, বিশেষ করে যুদ্ধবিরতির কার্যকর করার এবং এরপর বৃহত্তর আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দিয়েছেন তিনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশি ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।